দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আমরা সমসাময়িক রাজনীতির কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আহমেদ আজম খান, তিনি অ্যাডভোকেট এবং ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং আছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, প্রধান উপদেষ্টা আজকে পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনায় আসবো। শুরু হয়েছিল যখন ডিসি কনফারেন্স হলো। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার সব ইউনিট প্রধান অংশ নেন বৈঠকে। পুলিশ কর্মকর্তারা আইন শৃঙ্খলা রক্ষা ও বাহিনী পরিচালনায় তাদের সীমাবদ্ধতার কথা সরকার প্রধানের কাছে তুলে ধরেন। তোমাদের তরফ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগলো, যে এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি, যে করো। প্রধান উপদেষ্টা পুলিশকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনী উল্লেখ করে বলেন, নতুন বাংলাদেশের পুলিশ হিসেবে নিজেদের প্রমাণ করতে হবে। বলেন, জনগণের সেবায় এমন ভূমিকা রাখতে হবে যাতে মানুষ অতীত ভুলে যায়। আমরা শুধু পুলিশ বাহিনী না, আমরা নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। এই ক্যারেক্টারটা জন্য দেখলে মনে হয় যে না, এই লোকটা, এই পুলিশটা নতুন বাংলাদেশের পুলিশ। তোমার কাজে কর্মে তখন মানুষ অতীত ভুলে যাবে, মাফ করে দেবে। যা আমাদের সবাইকে ভুক্তভোগী হতে হয়েছে, সেটার কারণে তাদেরকে সেই ভূমিকা পালন করতে হয়েছে। এখন সুযোগ পেয়েছে, তারা নিজের চরিত্র নিজের ভাবে উন্মোচন করেছে যে আমি নতুন বাংলাদেশের পুলিশ। রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে পেশাদারিত্বের সাথে পরিচালনার নির্দেশ দেন ডক্টর ইউনূস। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, সবাই ডেসপারেট হয়ে যাবে, আমার ক্যান্ডিডেট জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে, যে না কিসের তো আইন, তুমি আমাকে আইন দেখাও। এসব হবে। আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে খুব বেশি সময় নেই। ডিসেম্বরে নির্বাচন হলে এরই মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করতে হবে। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে, এগুলো করে ফেলা। কাজে কী কী সংস্কার, আমরা সংস্কারের উপর দিচ্ছি, তোমরাও সংস্কারের কথা বলছো, যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। নতুনভাবে বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা বাস্তবায়ন করতে পুলিশ বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। শুরুতেই জনাব শহীদ খান, আপনার কাছে আসতে চাই। আরেকটি খবর নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যে এই সময় এসে জেলা প্রশাসক হতে অনেকে অনাগ্রহ প্রকাশ করছেন, কারণ একটা ভয় রয়েছে যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা হয়তো এদেরকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করতে পারেন, এবং এই যে প্রশাসন বলুন বা পুলিশ বলুন, তাদের রাজনৈতিক কর্তৃত্বে যারা আছেন তাদের সাথে নিজেকে মিলিয়ে নেয়ার বা মিলিয়ে ফেলার প্রচুর উদাহরণ গত 15 বছরে পাওয়া যাবে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য আসলে কি প্রয়োজন? পুলিশের ব্যাপারে স্বাধীন পুলিশ কমিশনের কথা হচ্ছে, সেটা কি কার্যকর নাকি আরো অন্য কিছু করা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আসলে বেসিক যে পরিবর্তনটা দরকার, সেটা মননে হোক, আইনের মাধ্যমে হোক, আর সংবিধানে তো আছে এগুলো। সেটা হচ্ছে একটা স্বাধীন সিভিল সার্ভিস, স্বাধীন পুলিশ সার্ভিস, স্বাধীন জুডিশিয়ারি, স্বাধীন সাংবাদিক প্রতিষ্ঠান। যেটা আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে লক্ষ্য স্বপ্ন, 90-এর গণ অভ্যুত্থানের যে লক্ষ্য স্বপ্ন, সেগুলো আমরা করতে পারিনি। করতে না পারার জন্য আজকে এই সিভিল সার্ভিস নিয়ে, পুলিশ সার্ভিস নিয়ে, জুডিশিয়ারি নিয়ে নানান অভিযোগ, কথাবার্তা। তারা দলীয়ভাবে ব্যবহৃত হয়েছেন, দলবাদ হয়েছেন, তারা দলের জন্য কাজ করছেন, লাঠিয়াল হয়ে গেছেন। তো এই অভিযোগগুলো আসছে যেহেতু আমরা ওইভাবে গড়ে তুলতে পারিনি। তো সেইটাই হলো বেসিক জিনিস, যে এটা গড়ে তুলতে হবে। এবং এটা একদিনে গড়ে তোলা যাবে না, যেটা আমরা 54 বছর ধরে বা 53 বছর ধরে তুলতে পারিনি, বা আরও যদি পাকিস্তান আমল যুক্ত করেন তাহলে 72-73 বছর ধরে আমরা এটা করতে পারিনি। তো সেখানে আপনি সংস্কারের মূল লক্ষ্য এবং স্বপ্নটা রাখতে হবে। এখন আপনি যদি পুলিশের কথা বলেন, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং, এবং সেই মিটিংয়ে 8 মাস পরে আমাদের কাছে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, বা এই উপদেষ্টা পরিষদের কাছে মনে হলো যে পুলিশ একটা খুবই গুরুত্বপূর্ণ বাহিনী। এর আগে আমরা এরকম লেভেলের কথা শুনিনি। এর আগে তো মনে হয়েছে যে পুলিশ সবই লাঠিয়াল বাহিনী, 2 লক্ষ পুলিশ, সবই ফ্যাসিবাদের দোসর, সবই খারাপ কাজ করছে, বাহিনীটাই রাখার দরকার নেই, এই বাহিনী থাকলে ভালো নির্বাচন হবে না।
খুব গুরুত্বপূর্ণ বাহিনী এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ তার আগে কিন্তু সেনাবাহিনী প্রধান তিনি যখন কথা বলেছিলেন রাওয়া ক্লাবে, তখন উনি বলেছিলেন যে এই যে পুলিশের যে 2 লক্ষ সদস্য আছে, তারা যদি সহযোগিতা না করে, তার 30,000 সেনা যে মাঠে মোতায়েন আছে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার সহ, তাদের দ্বারা ওই পুরো কাজটা করা যাবে না। সো আমরা ওটার প্রয়োজনটা বুঝতে পেরেছি এবং অনেক আলাপ আলোচনার মধ্য দিয়ে পুলিশের উপর যে আক্রমণ হয়েছিল তার অনেক কারণ আছে। ঘৃণা ছিল, ক্ষোভ ছিল, বেদনা ছিল, আবার কিছু দুষ্কৃতিকারীরাও ছিল যারা পুলিশের ওখানে আগুন দিয়েছে, অস্ত্র লুট করেছে, যে অস্ত্রের এখনও 1/3 আমরা উদ্ধার করতে পারিনি এবং সেই অস্ত্র আবার বেচা কেনা হচ্ছে, এরকম খবর মাঝে মাঝে পাওয়া যায়। তো সেই সময় থেকে পুলিশকে যে নেতৃত্ব দিয়ে, সুরক্ষা দিয়ে, তাদেরকে মোটিভেট করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নটা করতে হবে, এটা কিন্তু অনেকেই আলোচনা করেছেন, বারবার আলোচিত হয়েছে। আমাদের দেশে দেখেন প্রধান উপদেষ্টা লেভেলে, প্রধানমন্ত্রী লেভেলে একটা কালচার হয়ে গেছে যে টপ লেভেলে ইনভলভমেন্ট ছাড়া কোনো সমস্যার সমাধান হয় না। তো আজকে এই টপ লেভেলে ইনভলভমেন্ট আমরা দেখলাম, যদিও এটা খুব গণতান্ত্রিক না, যৌথভাবে চলার কথা, বাট ধীরে ধীরে উন্নতি হবে। তো সেখানে আজকে উনি যেটা করেছেন, প্রধান উপদেষ্টা ওনাদের সাথে যে আলাপ আলোচনা করলেন, যেটুকু আপনাদের সংবাদে দেখলাম, যেটুকু ফলো করেছি সারাদিনে, তাতে হলো যে এখন নেতৃত্ব, মোটিভেশন, সুরক্ষার ব্যাপারটা আসছে এবং তাদেরকে বলা হয়েছে যে তারা কি করবেন। এবং আপনি যে পুলিশ বাহিনী বা সিভিল সার্ভিস বা অন্য কোনো বাহিনীতে যারা কোনো অন্যায় করেছেন, যারা বেআইনি কাজ করেছেন, যারা দলবাজের মতো কাজ করেছেন, দুর্নীতি করেছেন, তাদের তো বিচার হতে হবে এবং বিচারও একটা ন্যায্য, স্বচ্ছতা, এসব মিলিয়ে বিচারটা করতে হবে। আপনি সকলকে তো বিচারের আওতায় আনতে পারেন না। যে প্রশ্নটা আপনি করলেন যে ডিসি হওয়ার জন্য ওই সার্ভিসে, বিসিএস অ্যাডমিন ক্যাডার যেটা বা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ওরা বলে, ওই ক্যাডারের ডিসি হওয়ার জন্য সবারই স্বপ্ন থাকে। যে ঢুকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে, সেই তার একটা পোস্ট যে আমি ডিসি হব। সেই ডিসি হওয়ার যে ফিট লিস্টের পরীক্ষা চলছে, যে ইন্টারভিউ চলছে, সেখানে 49% ইন্টারভিউ যায়নি। কেন যায়নি তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, সাংবাদিকরাও জিজ্ঞেস করছেন, তারা ভীত যে ওই কাজটা আমরা করব না। কেন ভীত তারা? কেন এই সরকার কয়েকদিন আগে একটা কাজ করেছেন, যারা রিটার্নিং অফিসার ছিলেন 14, 18, 24 প্রত্যেকের মোটামুটি চাকরি নাই, যাদের 25 বছর হয়েছে, এবং অনেকে ওএসডি করেছেন। রিটার্নিং অফিসার আপনি জানেন, উনি আছেন রিটার্নিং অফিসার। প্রত্যেকটা কেন্দ্রের দায়িত্ব রিটার্নিং অফিসারের না। একজন রিটার্নিং অফিসারের অধীনে যদি 5টা নির্বাচনী এলাকা থাকে তাহলে জেলাতে, তাহলে আপনার 5 দুগুণে 1000-এর বেশি ভোট কেন্দ্র থাকে। তো 1000-এর বেশি ভোট কেন্দ্র তিনি ডাইরেক্টলি সুপারভিশন করতে পারেন না। এবং আমাদের আইন অনুযায়ী, নির্বাচনী আইন অনুযায়ী, ভোট কেন্দ্রের পুরো জিনিসের দায়িত্ব হলো প্রিজাইডিং অফিসারের। ভোট নেওয়া, ভোট শান্তিপূর্ণভাবে করা, ভোট কেন্দ্র বাতিল করা, ভোট বন্ধ করে দেওয়া, রেজাল্ট দেওয়া, সব কিছু তার দায়িত্ব। সেখানে অবশ্যই নেতৃত্ব দেওয়ার কারণে ডিসির একটা রোল আছে, কিন্তু আপনি এই রিটার্নিং অফিসার হওয়ার কারণে যখন তার চাকরিচ্যুত করলেন ঢালাওভাবে এবং কোনো তদন্ত করলেন না ঠিকমতো, এবং কি আইন ব্যবহার করলেন, 25 বছরে চাকরি থেকে বিদায় করার, বিনা কারণে বিদায় করার যে কালো আইন 1974 সালে যেটা করা হয়েছিল, সেই আইনটা ব্যবহার করলেন, যেটা মোহিত কমিশনের রিপোর্টে বলা হয়েছে যে ওই আইনটা বাতিল করে দিতে হবে। আপনি কমিশন সংস্কারের জিনিসের সাথে আবার সংস্কারের কথা বললেন। তো সংস্কার করবেন, সংস্কার কমিশন যে রিপোর্ট করলো সেই কালো আইনটা আপনি আবার ব্যবহার করবেন, যার কারণে এখন ডিসি হইতে কেউ আগ্রহী না। তো ঠিক আছে, ভালো কথা, কেউ ডিসি হইতে আগ্রহী হবে না, কেউ এসপি হতে আগ্রহী হবে না, কিছুদিন পর দেখা যাবে আমি ওসিও হইতে চাই না, আমি ইউনও হইতে চাই না। তো আপনি তো এইভাবে কিন্তু দেশটা চলবে না। সুতরাং এইখানে আমাদেরকে খুব ঠান্ডা মাথায়, খুবই বুদ্ধিমত্তার সাথে, খুবই মেধার সাথে, যে মেধার জন্যই তো এত কাণ্ড, খুবই মেধার সাথে জিনিসটা পর্যালোচনা করে এমন এমন পদক্ষেপ নিতে হবে যাতে আমরা সিভিল সার্ভিসকে, পুলিশ সার্ভিসকে, জুডিশিয়ারিকে অ্যাক্টিভ করতে পারি এবং অন্যায় যারা করেছেন তাদের বিচার হতে পারে। এই কথাটা কি ভুল? ধরুন জেলা প্রশাসক কিংবা সচিব তারাই বেশিরভাগ ক্ষেত্রে হতে পেরেছেন যারা ওই দলীয় সরকারের আস্থাভাজন, এবং এই যে ধারণাটা, এটা কি সর্বাংশেই ভুল, নাকি এর মধ্যে খানিকটা বাস্তবতা আছে দেখেই যখন সরকার পরিবর্তন হয় তখন যারা এই ধরনের পদে থাকেন তারা এক ধরনের অসুবিধায় পড়েন? এটা প্রথমত যে পদ্ধতি আছে, পদ্ধতির মধ্যে কোনো অসুবিধা নেই। মানে আপনি তো জানেন, যেহেতু আপনার আইনের মধ্যে তো কোনো সমস্যা থাকে না, আইনের প্রয়োগের সমস্যা। তো পদ্ধতিতে আপনি 100 জনের ইন্টারভিউ করলেন, একটা লিস্ট বানালেন 50 জনের, সেখান থেকে যারা সরকারে থাকেন তখন ওখানে তদবির শুরু হয়, মানে যেসব জিনিস ঠিক করতে হবে। এই জন্য আমি ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কথা বারবার বলছি সব আলোচনায়। তো ওটা যখন পর্যন্ত আমি না করতে পারবো, তখন ওই 50 জনের মধ্যে থেকে যদি 20 জনকে ডিসি করা হয়, সবাইকে তো আর করা হয় না, তখন ওই বাছাই করা যায়।
তখন আজম ভাইরা তার পার্টির সাথে কানেকশন আছে কিনা, আত্মীয়তা আছে কিনা, ওই এলাকার খবর নিয়ে দেখা যায় কিনা যে ওকে কাজে লাগানো যাবে কিনা। তো এইটা মোটামুটি স্বাধীনতার পর থেকে এটা চলে আসছে। এই কারণে ওই যে ডক্টর আকবর আলী খান কিন্তু একবার রিজাইন করে দিয়েছিলেন যখন উনি ডিসি হওয়ার কথা। তখন ডিসি হওয়ার পর ওনাকে বলা হয়েছিল সেই এলাকার মন্ত্রীর সাথে কথা বলতে যেতে। উনি মন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন মন্ত্রী সাহেব বলেছিল আমার লোকজনকে একটু দেখে রাখবা। এই কথা শোনার পর উনি এসে রিজিগনেশন দিয়ে দিয়েছিলেন, সেটা 1972 সালের কথা। তো এখন আপনি ধরেন ওই লেভেলে তো আমরা নাই। তো এইভাবে আমরা দিনে দিনে জিনিসটাকে আমরা এত ডাইলিউট করে ফেলছি যে আপনি যেটা বললেন যে সেটাই হয়, যে ফিট লিস্ট আছে, আপনার পরীক্ষা নেওয়া হচ্ছে, তাদের ফিট কিনা দেখা হচ্ছে, কিন্তু ওই যে 50 জনের থেকে যখন 10 জন বা 15 জন বা 20 জন বাছাই করা হবে, তখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তারা হয়তো তাদের সুবিধা বা তাদের সম্পর্কটা দেখার চেষ্টা করে। তারা চিন্তা করে ডিসি একটা খুব গুরুত্বপূর্ণ পদ, এসপি একটা খুব গুরুত্বপূর্ণ পদ, সেখানেও এটা হয়। তো দুইটাই কিন্তু দেশের প্রধানমন্ত্রী মানে চিফ এক্সিকিউটিভের অনুমোদন ছাড়া হয় না। তো যখনই চিফ এক্সিকিউটিভের অনুমোদনের জন্য যায়, তখন চিফ এক্সিকিউটিভের দপ্তরে এগুলো নিয়ে অনেক বিবেচনা করা হয়, দলীয় বিবেচনা করা হয়, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। নিশ্চয়ই, ধন্যবাদ। জনাব আজম খান, আপনার কাছে আসতে চাই। বিচার বিভাগের কাঠামোগত স্বাধীনতার ব্যাপারে বেশ অগ্রগতি হয়েছিল অতীতে মজার হোসেন মামলা, এবং তারপরে নানানভাবে বিচারকের স্বাধীনতা বা তার চাকরি নিরাপত্তার বিষয়গুলো নিয়ে হয়তো খুব একটা অসুবিধা ছিল না, কিন্তু তারপরেও বিচার বিভাগ দিয়ে গত 15 বছরে কি হয়েছে সেটা নিয়ে হয়তো নতুন করে বলার প্রয়োজন নেই। এই যে কাঠামোগত স্বাধীনতা থাকার পরেও ব্যক্তির কারণে যখন প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়, সেক্ষেত্রে আসলে স্থায়ী সমাধান কি? পুলিশ বলুন বা বিচার বিভাগ বলুন বা প্রশাসনে বলুন। ধন্যবাদ আপনাকে। বিচার বিভাগ বা পুলিশ তো পরে আসবে, পুলিশ তো পরে আসবে বা প্রশাসন তো পরে আসবে। এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আপনি যেটা বলছেন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, এই প্রতিষ্ঠানগুলোই কি গত 15 বছরে স্বাধীনভাবে কাজ করতে পেরেছে? বিচার বিভাগ তো একবারও পারেনি। মাজদার হোসেন মামলার রায় বাস্তবায়ন করতে গিয়ে যে স্বাধীন বিচার বিভাগ বা সেপারেশন অফ জুডিশিয়ারি, পৃথক বিচার বিভাগের যে পৃথকীকরণ, সেটা কি আমরা আদৌ দেখতে পেয়েছি বা সরকার সেটা কি করেছে? আদৌ করেনি। বরং এই নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলার জন্যে যে উচ্চ আদালতের কাছে ন্যস্ত করা, এ নিয়ে তো এসকে সিনহার করুণ পরিণতি। আপনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, আপনি নিজেই জানেন। কাজেই আমাদের এখন যেটা করণীয় হবে, যে সরকার যেই আসুক না কেন, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে স্বাধীনভাবে কাজ করে, এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কিভাবে হবে এবং এদের পথ চলা কীভাবে হবে, এগুলো নিয়ে কিন্তু নীতিমালা পৃথিবীর অনেক দেশে আছে, আমাদের দেশে সেভাবে দাঁড়ায়নি। এরপরে আপনার যে সরকারি প্রতিষ্ঠানগুলো, আমরা এখন আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলতে পারি না। পুলিশ বা সিভিল প্রশাসন বা অন্যান্য প্রশাসন যেগুলো সরকার চালান, রাষ্ট্র না, আসলে এগুলো কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কিন্তু এখন সরকারি প্রতিষ্ঠানে চলে গেছে। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানই যাতে করে দাঁড়িয়ে যায়। আপনার মনে থাকবার কথা যে একবার ইসরায়েলি পুলিশ তখনকার প্রধানমন্ত্রী এবং এখনকারও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। পুলিশ, আমাদের দেশের পুলিশ কি এই সাহসটা করবে না? আমাদের দেশের একজন বিচারকই স্বাধীনভাবে বিচার করতে পারে না। অতএব আমাদের পথ চলাটা স্বাধীনভাবে রাষ্ট্রের কোনো সংগঠনেরই, সাংবিধানিক বলেন বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন বা সরকারি প্রতিষ্ঠান বলেন, কোনো সংগঠনই বা কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে পথ চলাটা আমরা এই 72-এর পর থেকেই শুরু করতে পারিনি, যেটা শুরু করাটা অতীব জরুরি বলে আমি মনে করি। তার মধ্যে সর্বপ্রথম এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, আপনার দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, এই জিনিসগুলো আপনার স্বাধীনভাবে যদি দাঁড়িয়ে যেতে পারে, তাহলে কিন্তু আস্তে আস্তে অন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান না কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তারাও কিন্তু আস্তে 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 সাহস করে এগিয়ে যেতে পারে। যেমন আমার ভাই বললেন
শহীদ ভাই যে একজন ডিসি ওই যে আমাদের আকবর আলী খান, তিনি তো শেষ পর্যন্তও বাংলাদেশে একজন আলোচিত ব্যক্তিত্ব হিসেবেই জীবন শেষ করে গেছেন। তিনি 1972 সালে যখন অনুভব করলেন যে দেশটা স্বাধীন হয়েছে, আমি ডিসি হব, আমি স্বাধীনভাবেই আমার জেলাকে আমি চালাবো, তখনই যখন হোঁচট খেয়ে তিনি রিজাইন করলেন, আজ পর্যন্তও কিন্তু আমরা সেই অবস্থা থেকে, সেই প্রেক্ষিত থেকে বেরিয়ে আসতে পারিনি। কাজেই এই যে নতুন বাংলাদেশের স্লোগানটা আমরা দেই, আজকে যে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের পুলিশ হিসেবে দায়িত্ব পালনের কথা বললেন, এই জিনিসটাকে আমাদের সকলের উপলব্ধি করতে হবে। যদিও আজকে উনি ডেকেছেন, আমি সাধুবাদ জানাই, কারণ পুলিশ যদিও বেতনভুক্ত কর্মচারী, বেতনের ভেতর দিয়ে তার কোনো ভলান্টারি সার্ভিস নেই, কিন্তু পুলিশ ছাড়া আমাদের একদিনও চলবে না, 1 ঘন্টাও চলবে না। সেই পুলিশকে রিফর্ম করা সবার আগে জরুরি ছিল, এই 8 মাসের মাথায় না, এটা একেবারে 3 মাসের মাথায় অত্যন্ত জরুরি ছিল যে বাংলাদেশটাকে এগিয়ে নিতে হলে সর্বাগ্রে এই প্রতিষ্ঠানটাকে আমার রিফর্ম করতে হবে। এই পুনর্গঠনের জন্য বিএনপি কি ভাবছে? বিএনপি যদি ক্ষমতায় আসে তারা কি করবে পুলিশ পুনর্গঠন? শুধু পুলিশ নয়, পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, সিভিল প্রশাসন বলেন, সকল প্রতিষ্ঠানের রিফরমেশনের জন্য কিন্তু 31 দফা কর্মসূচি, সংস্কার কর্মসূচি 2 বছর আগে যখন ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল তখনই কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের সম্মানিত নেতা জনাব তারেক রহমান উপস্থাপন করেছেন। এই 31 দফা কর্মসূচির ভেতরে সকল সংস্কারগুলো কিন্তু আছে। এখন সরকার যে সংস্কারগুলো চাচ্ছে তার বাইরেও আছে। এবং আরেকটা কথা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা বলেছি, শুধু 31 দফা নয়, সময়ের সাথে সাথে এর দফা বাড়ানোর প্রয়োজন হলে, বাস্তবতা তৈরি হলে আমরা সেটা বাড়াবো। কাজেই পুলিশকে, বিচার বিভাগকে বা নির্বাচন কমিশনকে বা পাবলিক সার্ভিস কমিশনকে সকল সাংবিধানিক এবং গণতান্ত্রিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। গত 15 বছরে বা আরো দীর্ঘ সময় ধরে তো একটা ধারা তৈরি হয়েছে যেখানে পুলিশ বাহিনী যারা ক্ষমতায়, যে রাজনৈতিক দল রয়েছে, তাদের মন বুঝে চলার একটা অভ্যাস তৈরি হয়েছে। এখান থেকে বেরিয়ে আসার জন্য বিএনপি আসলে কি করবে? যে আপনার যে স্থানীয় রাজনৈতিক নেতা, তাদের ধরুন চাঁদাবাজির ঘটনায় বিএনপি অনেক ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে, কিন্তু যখন যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে এবং এই প্রশাসন, পুলিশ বাহিনী যখন সরকারের সাথে কাজ করতে আসবে, তখন তারা যে বিএনপির উদ্দেশ্য চরিতার্থ করবে না, সেটা আপনারা কিভাবে নিশ্চিত করবেন? আমরা এইভাবেই নিশ্চিত করব যে এই 5ই আগস্টের বড় শিক্ষাটাই হলো যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আসবে তাকে কিন্তু ওই নতুন বাংলাদেশের কনসেপ্ট, যে বাংলাদেশের সকল সাংবিধানিক, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আগে দাঁড় করাতে হবে, যে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিন্তু ভঙ্গুর হয়ে গেছে। তো পুলিশও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা বড় প্রতিষ্ঠান। কাজেই পুলিশকে দাঁড় করাতে হলে পুলিশের ভেতরে প্রথমত মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে, যেটা বিএনপি করবে। এরপরে মেধাভিত্তিক নিয়োগের পরে তার ভেতরে যে ট্রেনিংটা, সেটা শাসকের ট্রেনিং না, সেবকের ট্রেনিং। আমাদের ভেতরে কিন্তু এখনো এই মানসিকতা রয়ে গেছে। সিভিল প্রশাসন বলেন, শহীদ ভাই সচিব ছিলেন, উনিও ওনাকে সামনে রেখেই বলি, সিভিল প্রশাসন বলেন আর পুলিশ প্রশাসন বলেন, আমাদের দেশের প্রশাসন কিন্তু তারা শাসক মনে করেন, রাষ্ট্রের সেবক মনে করেন না। এই সেবক হওয়ার আগে প্রশিক্ষণটা নিতে হবে এবং সেবক হওয়ার জন্য জনগণের যে তারা প্রজাতন্ত্রের কর্মচারী, এটা নিজেকে ভাবতে হবে এবং সার্ভিসটা দিতে হবে। এই বিষয়টা বিএনপি সামনে নিয়ে আসবে এবং বিএনপি সেইভাবেই প্রত্যেকটা সেক্টরে রিফর্ম করবে। কারণ আর আমাদের পেছনে থাকাবার সময় নেই, আমাদের সামনে তাকাতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে এখনো যদি আমরা যেতে না পারি, তাহলে আমাদের কিন্তু আর খুব বেশি দিন সময় থাকবে না আমাদের নিজেদেরকে রক্ষা করবার জন্য। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন।
দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো জনাব শহীদ খান আপনার কাছে। তুলসী গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান, তিনি ভারত সফরে এসে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আবারও কিছু উদ্বেগের কথা জানিয়েছেন এবং বর্তমান সরকারের সাথে তারা আলোচনা শুরু করছেন বলেও তিনি বলছেন। এটা আসলে কতটুকু উদ্বেগের বাংলাদেশের জন্য? আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য কোনো উদ্বেগের কারণ না। তুলসী গ্যাবার্ড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি, খুব স্বাভাবিক। এবং যেহেতু আপনি তার পজিশনটা বললেন, খুব ইম্পর্টেন্ট একটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে ইম্পর্টেন্ট পজিশনে আছেন এবং ভারতে এসে কথা বলছেন ভারতীয় নেতাদের সাথে, মানে তাদের রাষ্ট্র যারা পরিচালনা করছেন। তো সেখানে উদ্বেগ প্রকাশ করতেই পারেন উনি। এবং এই উদ্বেগের ব্যাপারে যদি উনি বাংলাদেশের সাথে কথা বলতে চান, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা আমরা তার সাথে কথা বলবো। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তার সাথে ডায়ালগ ওপেন হতে পারে। তার কাছে ভুল তথ্য থাকতে পারে, মিস ইনফর্মড হতে পারেন, ডিসইনফরমেশন হতে পারে। সুতরাং আমরা আমাদের ইনফরমেশন নিয়ে কাজ করব এবং কোথাও যদি ব্যত্যয় থাকে, যেটা অতীতে আমরা আলোচনা করছিলাম যে ইয়ার ব্যাপারে, র্যাবের ব্যাপারে যখন বিভিন্ন ধরনের প্রশ্ন আসলো, প্রশ্নের উত্তর তো দিতে হবে এবং ওগুলোকে ঠিক করতে হবে। তো সেইরকমভাবে যদি সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা এত গুরুত্বপূর্ণ হয় এবং সংখ্যালঘু নির্যাতনের কিছু কিছু ঘটনা তো রেকর্ডেড হয়েছে অলরেডি, 100-র কাছাকাছি পুলিশ রেকর্ডে আছে, সেই সব বিচার এবং সেই সব ব্যাপারে তাদের সুরক্ষা দেওয়া, সেগুলো ঠিকঠাক মতো করতে পারলে আমার মনে হয় এটা আমাদের উদ্বেগের কোনো বিষয় না। এখানে ইসলামী শক্তির উত্থান বা জঙ্গিবাদের বিষয়গুলো তিনি সামনে এনেছেন। সাম্প্রতিক সময়ে হিজবুত তাহরীরের এক ধরনের শোডাউন বায়তুল মোকাররমে হয়েছে। এই বিষয়গুলো আসলে বাংলাদেশ সরকার এখন যেভাবে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? এবং আন্তর্জাতিক যে প্রচারণা, বিশেষ করে ভারতীয় যে প্রচারণা, সেটা কি আসল বাস্তবতাকে ঢেকে দিচ্ছে? না, ভারতের তো মানে মিডিয়াতে যে প্রচারণা আছে, সেই প্রচারণা ওটা প্রচারণা, মানে মধ্যনয় আকার তো দিচ্ছি আমি, ওটা পাবলিসিটিও না, ওটা রিপোর্টিংও না। সুতরাং ওইখানে তারা বাড়াবাড়ি আছে, তারা অনেক কিছু বানিয়ে বলে। এবং এখন এআই জেনারেটেড তো অনেক কিছু আমরা দেখতে পারি, মানে সোশ্যাল মিডিয়া ভর্তি, গার্বেজে ভর্তি আর কি, সোজা কথা বলতে গেলে। তো এইসব গার্বেজ দিয়ে তো আসলে ফাইনালি জনমত যাচাই করা যাবে না। বাট বাংলাদেশে 5ই আগস্টের অভ্যুত্থানের পরে, মানে 5ই আগস্টের অভ্যুত্থান সফল হওয়ার পরে, যখন প্রধানমন্ত্রী চলে গেলেন বা দেশ ত্যাগ করলেন বা পালিয়ে গেলেন, যেভাবেই আপনি ব্যাখ্যা করেন, তারপরে যে 2-3 দিন সরকার ছিল না এবং সরকার যখন গঠিত হলো, তখনকার যে অ্যানোমি সিচুয়েশনটা হলো, আইন শৃঙ্খলার যে বিশাল অবনতি, মানুষের নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা, মব ক্রিয়েট করা, মবের মাধ্যমে যা খুশি তাই করার চেষ্টা করা, গণপিটুনি, আরও অনেক কিছু ঘটেছে, যেগুলো আজকে পুলিশের সাথে যখন ডক্টর ইউনূস আলোচনা করছিলেন, সেখানে একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টও আছে যে কত জন নিহত হয়েছেন এই 6 মাসের মধ্যে, জানুয়ারি থেকে। তো এই সব বিষয়ে এবং তার মধ্যেই কিন্তু আপনার হিজবুত তাহরীর, তাদের যে পোস্টার, তাদের যে মিছিল এবং তাদের যে ফ্ল্যাগ প্রদর্শন করা, পরে তো বায়তুল মোকাররমে তারা ডিক্লেয়ার করে একটা প্রোগ্রাম করতে গেলেন এবং কথিত বা তথাকথিত বলতে পারি যে এদের যে কি একটা দল গড়ে উঠছে, তারা ওই যে প্রথম আলোর সামনে গরু জবাই করতে যায়, এই আর স্টারের অফিস তালা মেরে দেয়, শাহবাগে সেদিনকে একজন ছাত্রীকে অপমান করার পরে তাকে ছুটিয়ে আনতে যায়। হ্যাঁ, তো তারা একটা মব এবং এই সবের ক্ষেত্রে, এবং ওই যে রিঙ্কু সাহেবদের মতো লোকেরা হঠাৎ হঠাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, আজকে এই ডক্টর ইউনূস সাহেব কিন্তু নারীদের পোশাকের ব্যাপারেও কথা বলেছেন। এই পোশাকের ব্যাপারে যে বাড়াবাড়ি, সো কল্ড যে পুলিশিং, হ্যাঁ, মোরাল পুলিশিং, এটার করার দায়িত্ব তো কোনো কাউকে দেওয়া হয়নি, শুধু এগুলো করতে পারবে না। তো এই সব মিলিয়ে একটা অপপ্রচার এবং দেশের বর্তমান অবস্থা মিলিয়ে কিন্তু একটা সিচুয়েশন তৈরি হয়, যখন একটা ইসলামোফোবিয়া বা জঙ্গি এরকম একটা ন্যারেটিভ ঠিক করার সুযোগ হয়। তো এই সুযোগটা যাতে না ঘটে, সেই জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্লাস আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার আছে এবং আমাদের রাজনৈতিক দলে যারা আছেন, তাদেরকে কিন্তু এটা খুবই বুদ্ধিমত্তার সাথে, বিবেচনার সাথে গভীর পর্যালোচনা করে তাদেরকে কিছু কিছু বিষয়ে কথা বলতে হবে, সিদ্ধান্ত নিতে হবে এবং এই মবের মূল্যটা বন্ধ করতে হবে। হিজবুত তাহরীর যেহেতু নিষিদ্ধ অর্গানাইজেশন, আপনি যদি হিজবুত তাহরীরকে আপনি নিষেধাজ্ঞা তুলে নিতে পারেন, তারা যদি এখানে রাজনীতি করতে চায় ভালো কথা, বাট তাদের যে খিলাফত, এই তো আমাদের সংবিধান, আমাদের গণতন্ত্র, এগুলোর সাথে তো তাদের যে মানে আদর্শ সেটা যায় না। সুতরাং এই দেশে তারাই রাজনীতি করতে পারবেন যারা এই গণতন্ত্র চর্চা করতে পারেন এবং গণতন্ত্রের মধ্য দিয়ে যারা ক্ষমতা যেতে চান। তারা যেভাবে ডিক্লেয়ার করে, এটা তো আমাদের সংবিধানের সাথে যেহেতু যাচ্ছে না, সুতরাং ওই ব্যাপারটা তো এখনো আলোচনা আসছে না যে তারা রাজনীতি ওপেনলি করতে পারবেন কিনা। সুতরাং এইসব ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। আপনার সো কল্ড তৌহিদি জনতা, এরা কারা, কে এদেরকে নেতৃত্ব দেয়? কয়েকটা লোককে তো অলরেডি আইডেন্টিফাই করেছে সরকার এবং রাষ্ট্রযন্ত্র।
3-4 জন, কিন্তু তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। এবং এরকম একটা কথা দেওয়া হয়েছে যে নেক্সট টাইম কিছু করলেই গ্রেফতার করা হবে। তো ভাই অলরেডি তারা তো অনেক কিছু করে ফেলেছে। শাহবাগে যে কাজটা, থানার মধ্যে ঢুকে তারা যে কাজটা করলো, সেটা তো আপনি তো আইনজ্ঞ, উনি আইনজ্ঞ, মানে আইন বিষয়ে আপনাদের আলোচনা আছে, এটা তো তাদের এখন কাস্টডিতে থাকার কথা। তো আপনি যদি তাদেরকে কাস্টডিতে না নেন, যারা এই মব করবে তাদেরকে যদি কাস্টডিতে না নেন, তাদের যদি বিচার শুরু না করেন, তাহলে কিন্তু এটা কন্ট্রোল করা যাবে না। এবং তখনই ওই যে বিভিন্ন ধরনের বয়ান তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে এবং মানুষকে কনফিউজ করে দেওয়ার প্রচেষ্টা হবে এবং মানুষজন কিন্তু কনফিউজ হয়ে যাবেন, আস্থা অনাস্থা বিশ্বাসের সংকট তৈরি হবে। জি, ধন্যবাদ। জনাব আজম খান, আপনার কাছে পর্যায়ে ফিরে আসতে চাই। তুলসী গ্যাবার্ডের যে প্রসঙ্গ আসলো, তার সূত্র ধরে ভারতের সেনাপ্রধানও আবার কিছুদিন ধরে কথা বলছেন এবং একাধিকবার বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনার চেয়ে বা সম্পর্ক স্বাভাবিক হওয়ার চেয়ে পরবর্তী নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। বাস্তবতা এই হচ্ছে 7 মাস ধরে ভারতের সাথে ট্যুরিস্ট ভিসা বন্ধ এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এর আগেও বিভিন্ন সময় যোগাযোগ ছিল। বিএনপি কি মনে করে যে বিএনপি ক্ষমতায় আসতে পারলে ভারতের সাথে এই সমস্যাগুলো কেটে যাবে? দেখুন, তার আগে আমি একটু তুলসী গ্যাবার্ডের কথাটা বলতে চাই। তিনি যে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন, আমি কিন্তু মনে করি যে গত শেখ হাসিনার ফ্যাসিজমের 15 বছরে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন হয়েছে, তাদের সম্পত্তি নিয়ে, তাদের মন্দির নিয়ে, একেবারে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে শুরু করে আপনার সেই গাইবান্ধার সুন্দরগঞ্জ পর্যন্ত, এদিকে আপনার হবিগঞ্জ বা বিভিন্ন জায়গায়, সেই তুলনায় এখন কিন্তু বাংলাদেশের হিন্দু সম্প্রদায় না, শুধু সংখ্যালঘু আমি বলবো না, সকল যারা এই সম্প্রদায় আর কি, অন্য ধর্মীয় সম্প্রদায়গুলো, তারা কিন্তু অনেক ভালো আছে, অনেক স্বস্তিতে আছে। যে ঘটনাগুলো ঘটেছে সেটাকে আমি খুব গুরুত্বের সাথে দেখতে চাই না, সেটাকে বিচ্ছিন্ন দেখতে চাই। আপনি জানেন যে চিটাগংয়ের যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার পরে যেভাবে একজন মুসলমান অ্যাডভোকেটকে যেভাবে একেবারে দিনে কোর্টের সামনে যেভাবে মারা হয়েছে, তারপরেও কিন্তু মুসলমানরা সেখানে যে সংযত আচরণ করেছে এবং পরবর্তীতে কোনো ধরনের প্রতিশোধমূলক আচরণ হয়নি, মনে থাকবার কথা আপনার। এতে করে বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কিন্তু একটা নজিরই সৃষ্টি করেছি এবং বিভিন্নভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর এই সরকার আসার পর যে বিভিন্ন রকমের চেষ্টা করা হয়েছে, সেগুলো কিন্তু আমরা সকলে মিলে, সারা জাতি মিলে, সকল গণতান্ত্রিক দল মিলে আমরা কিন্তু সেগুলোকে নিবৃত করতে পেরেছি। যে উস্কানিগুলো দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু পেরেছি। কাজেই তুলসী গ্যাবার্ডের যে তথ্য, আমি মনে করি এই তথ্য সঠিক নয়। উনি বাংলাদেশে আসুন, দেখুন যে না, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের লোকজনেরই সম্প্রীতি অত্যন্ত চমৎকার। তারপরে যে কথাটি আমি বলবো, যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ আমরা করেছি, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলাম, আমি বলবো যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি। আমরা জঙ্গিবাদের বাংলাদেশের জন্যও মুক্তিযুদ্ধ করিনি, আমরা অন্য কোনো ইয়ের জন্যও, ইজমের জন্যও করিনি। বাংলাদেশটা হবে গণতান্ত্রিক বাংলাদেশ। কাজেই এখানে জঙ্গিবাদের উত্থান হলে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল সেটাকে প্রশ্রয় দেবে না এবং এই সরকারও প্রশ্রয় দেবে না। হিজবুত তাহরির যে কথাগুলো উনি বললেন, এটা আমার মনে হয় যে এই সরকারেরও মোটেও প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগই নেই, আমি মনে করি। এখন ভারতের সেনাপ্রধান যেটা বলেছেন সেটা তার বক্তব্য, তবে বিএনপি স্পষ্টই বলতে চায় যে 2001 থেকে 2006 এই সময়ে বিএনপি কিন্তু স্বাধীনভাবে দেশ চালাতে গিয়েই ক্ষমতাচ্যুত হয়েছে। তখন ভারতের এই 15 বছরে ভারত বাংলাদেশের কাছ থেকে, এই ফ্যাসিবাদ সরকারের কাছ থেকে যে সুবিধাগুলো নিয়েছে, এই সুবিধাগুলো কিন্তু বিএনপির কাছে চেয়েছিল, বিএনপি দেয়নি। কি স্বার্থ ক্ষুণ্ণ হয়েছিল ভারতের সেই সময়? এই যে করিডোর দেয়া, এই যে মংলা বন্দর, এই যে চিটাগং বন্দর, এই বিভিন্ন যে ইগুলো, এই যে আপনার আদানি গ্রুপকে সুবিধাগুলো দেওয়া, এরকম বলতে গেলে অসংখ্য
সুবিধার কথা বলতে পারবো যে এগুলো সুবিধাগুলো কি 2001 থেকে 6 এর মধ্যেও চাওয়া হয়েছিল চাওয়া হয়েছিল এবং যে কারণেই ভারতের সাথে সম্পর্কটা নষ্ট হয়েছিল বিএনপির। এখন বিএনপির কথা হলো যে বিএনপি মানে আপনি কি বলছেন যে 1-11 ভারত সৃষ্টি করেছে? অন্যতম একটা পার্ট ছিল। কিভাবে? বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে ভারত মানে বিএনপিকে আনপপুলার করা। যেমন একটা কথা বলি আপনাকে, বলা হতো এই 15 বছরেও এই কথা অনেকবার আওয়ামী লীগের নেতারা বলেছেন যে হাওয়া ভবন করে বিএনপি লুটপাট করেছে, অথচ 15 বছরে হাওয়া ভবন কেন্দ্রিক একটা মামলাও কিন্তু আওয়ামী লীগ করতে পারেনি। কিন্তু তখন একটা সাংঘাতিক রকমের অপপ্রচার ছিল, এই কাজটা হাওয়া ভবন করেছে, ওই কাজটা করেছে, দুর্নীতির নানান ধরনের ষড়যন্ত্র হাওয়া ভবনের উপরে চাপিয়ে দিয়ে বিএনপি এবং আমাদের সম্মানিত নেতা জনাব তারেক রহমানের উপরে নানান রকমের দুর্নীতির তকমা লাগানোর চেষ্টা হয়েছে এবং সেভাবেই বিএনপিকে আনপপুলার করে এই 1-11 তৈরির একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। এখন আমাদের কথা হলো যে আমরা আগামীতে যদি জনগণের ভোটে নির্বাচিত হই, সকল রাষ্ট্রের সাথে, শুধু ভারত নয়, সকল রাষ্ট্রের সাথে আমাদের ন্যায্যতাপূর্ণ সম্পর্ক থাকবে এবং সেই ন্যায্যতাপূর্ণ সম্পর্ক থাকাটাই একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল বা দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকারের দায়িত্ব এবং কর্তব্য। তাতে করে আমাদের কারুর সাথে শত্রুতা করবার কোনো প্রয়োজন নেই, আবার কারুর সাথে ন্যায্যতাকে সমর্পণ করে বন্ধুত্ব করবারও প্রয়োজন নেই, এটা বিএনপি মনে করে না। অনেকেই বিএনপিকে এই নতুন করে আবার ভারতের প্রতি আমরা নতজানু এই তকমাটা লাগানোর চেষ্টা করছে, সম্পূর্ণ ভুল। কিন্তু বিএনপি সকল রাষ্ট্রের সাথেই, রাষ্ট্র পরিচালনা করতে গেলে সকল রাষ্ট্রের সাথেই সম্পর্ক রাখতে হবে। যেমন এই সরকার, কিন্তু আপনি যেটা বললেন যে ভারতের দাবি না মেনে নিলে সরকার থেকে সরে যাওয়ার মতন ঘটনা এর আগে ঘটেছে, শেখ হাসিনা বিভিন্ন সময় অভিযোগ করেছেন 96 পরে তার সরে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে। প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে ভারত আবারও এই ধরনের হস্তক্ষেপ করবে না যেটা অতীতে করেছে বলে আপনি বলছেন, সেটা কিভাবে নিশ্চিত হবে? না, সেভাবে সেটা নিশ্চিত করা যাবে না, কিন্তু পরিস্থিতির পরিবর্তন ঘটেছে, সময়ের পরিবর্তন ঘটেছে। যে আত্মসমর্পণীয় পররাষ্ট্র, ভারতের প্রতি পররাষ্ট্র নীতি নিয়ে এই আওয়ামী লীগ 15 বছরে যা করেছে সেটা বাংলাদেশের মানুষ দেখেছে, সেটা বিশ্ববাসীও দেখেছে। সেই প্রেক্ষিতটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব করতে গেলে অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে, যেটা বর্তমান সরকারও কিন্তু, বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টাও কিন্তু বারবারই ভারতের সাথে বন্ধুত্বের কথা বলছেন এবং পাশে একটা কথা জুড়ে দিচ্ছেন যে আমরা বন্ধুত্ব চাই ন্যায্যতার ভিত্তিতে। এখন একটা কথা তো সত্যি যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। ভারত সহ বিশ্বের সকল দেশই চায়, বিশেষ করে গণতান্ত্রিক দেশ বা গণতান্ত্রিক দেশ ছাড়াও, যে একটা নির্বাচিত সরকার আসবে, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে, সেটা উন্নয়নের সম্পর্ক হবে, সেটা স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের পররাষ্ট্র নীতিটা স্পষ্টতই আমরা বলে দিয়েছি যে ভারত নয়, শুধু সকল রাষ্ট্রের সাথেই আমাদের ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তৈরি হবে, এটা আমাদের কথা পরিষ্কার। ধন্যবাদ। একটা প্রতিবেদন দেখতে চাই এই মুহূর্তে। জনাব তারেক রহমান আজকে অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি ইফতারে অংশ নিয়ে কিছু কথা বলেছেন, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে আলোচনায় ফিরব। অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে রাজধানীর গুলশানে একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স জেডসিএফ। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, এ বিষয়ে সবাইকে সতর্ক করেন তিনি। নতুন করে আবার আমাদের যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্বের, এই যুদ্ধ হচ্ছে আমাদের রাজনীতির, এই যুদ্ধ হচ্ছে আমাদের জনগণকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে, এই বিশ্বাস আমার আছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত আন্দোলনে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা প্রশংসার পাশাপাশি অভিযোগ করেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। একই সাথে 1-11 মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে দলকে। ঘটনা ঘটেছে একরকম,
পত্রিকার পাতায় উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে। প্রিয় সহকর্মী বৃন্দ, এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে, আরো পরিষ্কারভাবে যুক্তিতর্ক দিয়ে আপনারা তুলে ধরতে সক্ষম। আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। এই কাজটি সবচেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে সেই নির্বাচন চায় বিএনপি। জানান, জবাবদিহি সরকারের পক্ষেই মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব। দেশে জনাব শহীদ খান, আপনার কাছে ফিরে আসতে চাই। বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, সারা দেশব্যাপী তাদের কর্মী রয়েছে, নেতা রয়েছে, এবং তাদের বিরুদ্ধে অভিযোগও বিভিন্ন সময় শুনেছি, হত্যার ঘটনা বেশ কয়েকটি ঘটেছে। আসলে কতটুকু মিডিয়া ট্রায়াল হয়েছে সেখানে? মিডিয়া ট্রায়াল বলতে এখন যেটা মানে যেটা নিয়ে আলোচনা করতে হবে, আমার মনে হয় না যে খুব বেশি মিডিয়া ট্রায়াল হয়েছে, খুব বেশি না। তো এখন মিডিয়া ট্রায়াল হয়ে থাকলে তো যে সাইবার ফোর্স যেটা আছে, সেই সাইবার ফোর্স তাহলে তো এটাকে যে ফ্যাক্ট চেক এটা করে প্রকাশ করে দিতে পারে। সো এইটা মানে এই মুহূর্তে আমি একেবারে কনফার্ম করতে পারবো না আপনাকে যে মিডিয়া ট্রায়াল হয়েছে কি হয়নি। সুতরাং আমি দেখতে চাই যে আজকের পরে যদি কোনো মিডিয়াতে ভুল তথ্য দেওয়া হয়ে থাকে, ভুলভাবে যদি রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, সেটা নিশ্চয়ই তারা প্রকাশ করবেন, এবং প্রকাশ করলে আমরা বুঝতে পারবো যে মিডিয়া কী রোলটা প্লে করেছে। বাট আমার কাছে মনে হয় মেইন স্ট্রিম মিডিয়া, আমি আপনার সোশ্যাল মিডিয়াতে এআই জেনারেটেড অনেক কিছু করা হয়েছে, অনেক কিছু অপপ্রচার হয়, বাট মেইন স্ট্রিম মিডিয়াতে খুব বেশি যে মিথ্যাচার করা হয়েছে বা ভুল রিপোর্টিং করা হয়েছে এরকমটা আমার মনে হয় না। সুতরাং এবং তারা কিন্তু মানে যদি আমি অন্যভাবে দেখি, আমি যদি আজম ভাই যে স্ট্যাটিস্টিক্স একটু আগে বললেন, তারা তো 1000-এর বেশি তাদের নেতাকর্মীকে অলরেডি তারা অ্যাকশন নিয়েছেন। তো তার মানে ওইরকম ঘটনা তো ঘটেছে, তারা অ্যাকশন নিচ্ছেন, এটা প্রমাণ করে যে ঘটনা ঘটেছে কিছু। এখন আপনার একটা ঘটনা ঘটেছে এবং তারপরে অন্যরকমভাবে এটা তুলে ধরা হয়েছে, এটাও ঘটেছে, কিন্তু সবসময় যে এটা ঘটেছে এরকম না। 100টার মধ্যে হয়তো 2টা 3টা 4টা ক্ষেত্রে এটা তারা বলেছেন এবং পরে এটা ঠিক করা হয়েছে, রেকটিফাই করেছে হয়তো মিডিয়া। তো এটা চলছে, এটা আপনাকে এই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে হবে, এটা থাকবে। একটু আগে বিরতির মধ্যে যে আলাপ আমরা করছিলাম যে রাজনৈতিক দলের মননের পরিবর্তন, তাদের সংস্কৃতির পরিবর্তন, ধরুন আওয়ামী লীগের সময় এমন অনেক রাজনীতিবিদ ছিলেন যারা হয়তো প্রকাশ্যে না হলেও কোনো একটা ব্যক্তিগত পর্যায়ে আলোচনায় দলের অনেক সমালোচনা করেছেন, কিন্তু দলের মূল ফোরামে যখন কথা তারা বলতে গেছেন তাদেরকে দলের মতো করেই কথা বলতে হয়েছে। এই যে দ্বিমত প্রকাশ, সেটা রাজনৈতিক দলের মধ্যে হলেও বা সমালোচনা করা একেবারে শীর্ষ নেতৃত্বের হলেও, সেই সংস্কৃতি কিভাবে গড়ে উঠতে পারে? সেটা তো রাজনৈতিক দলকে গড়ে তুলতে হবে, এবং তার মূল দায়ভার কিন্তু কেন্দ্রীয় নেতাদের উপরে। আরও যদি ভালোভাবে বলতে চাই তাহলে নাম্বার ওয়ানের, কারণ আমরা একজন নাম্বার ওয়ান কেন্দ্রিক বাংলাদেশ, পাকিস্তানও তাই ছিল, নাম্বার ওয়ান কেন্দ্রিক, ওই মোহাম্মদ আলী জিন্নাহ অথবা আইয়ুব খান, ইয়াহিয়া খান, তারপরে শেখ মুজিব, তারপর জিয়াউর রহমান, তারপরে আপনার এরশাদ, তো খালেদা জিয়া, শেখ হাসিনা। সো নাম্বার ওয়ান মানে উনি সব কিছু করবে। মানে আপনি দেখছেন যে এক পর্যায়ে এরকম হয়ে যায়, মানে একটা ঘুড়ির রং কী হবে সেটাও ঠিক করে দিতে হয় প্রধানমন্ত্রীকে। ওখানে ফায়ার, একটা বড় ফায়ার চলতেছে, ফায়ার সার্ভিসের নির্দেশনাটা প্রধানমন্ত্রীকে দিতে হবে। অ্যাজ এই ফায়ার ডিপার্টমেন্টের লোকজন বোঝে না কীভাবে ফায়ারটা ডাউজ করতে হবে। তো আমরা সেই পর্যায়ে কিন্তু কালচারালি চলে গিয়েছি। আমরা দেশে একটা দলের মধ্যে একজনের নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে এবং দলের মধ্যে পরিবারতন্ত্রটা বেশি করে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো সেই জায়গায় আপনি আপনার দলের মধ্য থেকে এবং শীর্ষ নেতার কাছ থেকে এগুলোর পরিবর্তনের আওয়াজটা আসতে হবে এবং পরিবর্তনটা মিন করতে হবে। যেটা আপনি ওই তখন আলোচনার সময় বলছিলেন যে মন বুঝে যে সিভিল সার্ভেন্টরা কাজ করে, মন বুঝে পুলিশ চলে, মন বুঝে জুডিশিয়ারি তার রায় দেয়। এই মন বুঝার জায়গাটা তো চেঞ্জ করতে হবে। আপনি এই গণকর্মচারীদের যারাই হোক, জুডিশিয়ারি থাকুক, পুলিশে থাকুক, সেনাবাহিনীতে থাকুক, গোয়েন্দা সংস্থায় থাকুক, সিভিল সার্ভিসে থাকুক, তাদের নিয়োগ, বদলি, তাদের যে প্রমোশন, তাদের প্রশিক্ষণ, বিদেশ প্রশিক্ষণ বা একটা ভালো জায়গায় দেওয়া তাদেরকে, যেখানে তার অনেক সুবিধা আছে। মানে সরকারি অনেক কাজে তো সুবিধা থাকে, যেমন ডিসি হলে তার জন্য একটা গাড়ি থাকে, এসপি হলে তার গাড়ি থাকে, সবখানে তো থাকে না, ডেপুটি সেক্রেটারি তার কোনো গাড়ি থাকে না। তো এইরকম পোস্টিং ট্রান্সফার সমস্ত কিছুতে যদি স্বচ্ছতা আনতে পারি, মন বুঝে না চলার পরিবেশটা তৈরি করতে পারি, এবং রাজনৈতিক দলগুলো যদি শুদ্ধ চারে নিজেরাই আসেন এবং নিজেরাই যদি তাদের মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতিটা চর্চা করেন,
তো তারেক রহমান সাহেব তো এখন লন্ডনে আছেন গত 15 বছরের বেশি সময় ধরে। তো উনি তো দেখতেছেন যে ইউকেতে গণতন্ত্র কিভাবে কাজ করে। সুতরাং আমার মনে হয় যে উনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, অনেক কিছু দেখেছেন। উনি যখন এখন ফ্যাট চান্স, মানে তারেক রহমান সাহেব যেটা বললেন, আমি আজম সাহেবও যেটা মনে করেন যে বাংলাদেশে যদি সামনে কোনো ভালো নির্বাচন হয়, স্বচ্ছ, উৎসব মুখর এবং প্রভাবহীন একটা নির্বাচন হয়, তাহলে বিএনপির খুবই সুযোগ আছে, ফ্যাট চান্স, খুবই ভালো চান্স যে তারা একটা সরকার গঠন করবেন। তো যখন তারা যেহেতু সরকার গঠন করবেন, এখন থেকে বিএনপির প্রিপারেশন নেওয়া দরকার যে অতীতে তাদের কি ভুল ভ্রান্তি হয়েছিল, অতীতে তারা সরকার পরিচালনায় কি খারাপ কাজের জন্য নিন্দিত হয়েছেন বা কি সীমাবদ্ধতা ছিল, এবং দল পরিচালনার ক্ষেত্রে কি সীমাবদ্ধতা ছিল, দলের মধ্যে গণতন্ত্র কীভাবে চর্চা করা যায়, এইসব বিষয়ে তারা আলাপ আলোচনা করে, গভীর আলোচনা করে, এবং এদের জন্য থিঙ্ক ট্যাঙ্ক থাকা দরকার এবং তাদের নিজস্ব মানে লোকজন থাকা দরকার যারা এইসব নিয়ে আলোচনা করে ঠিক করতে পারবে। আসলে রাজনৈতিক দল যদি ঠিক না হয়, রাজনৈতিক নেতৃবৃন্দ মানে শীর্ষ নেতৃবৃন্দ যদি ঠিক না হন, তাদের মন যদি ঠিক না হয়, মন যদি পরিষ্কার না হয়, তাহলে কিন্তু বাংলাদেশে সুশাসন, গণতন্ত্র, আপনার মানবাধিকার প্রতিষ্ঠা, অন্য যা কিছু ভালো কাজ, হ্যাঁ, বেকারত্ব দূর করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, ওখানে সিন্ডিকেট আছে, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, এই সব কিছুই কিন্তু করা যাবে না। একটু আগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার কথা আসলো। তিনি যখন সরকারের মন বুঝতে পারেননি, তখন সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তো তার ভাষ্য অনুযায়ী গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তার কার্যালয়ে, প্রধান বিচারপতির কার্যালয়ে গিয়েছেন, তাকে বন্দুক ঠেকানো হয়েছে, তো তার ভাষ্য। এই ধরনের ঘটনা মানে আমলাদের, বিচারকদের মন বোঝানোর জন্য যে ভবিষ্যতে করা হবে না, সেটা কিভাবে নিশ্চিত হবে? সেটার গ্যারান্টি তো রাজনৈতিক নেতৃবৃন্দকে দিতে হবে। এটা ট্রু যে গোয়েন্দা সংস্থার, আমি দোষ দিতে পারি তাদেরকে, গোয়েন্দা সংস্থা গেল কেন এই প্রশ্ন উঠতে পারে, এটা আলোচনা হতে পারে, বাট গোয়েন্দা সংস্থাকে নিজে নিজে গেছে নাকি? নিশ্চয়ই তাকে পাঠানো হয়েছে, এবং দেশের শীর্ষ নেতৃত্বে যিনি ছিলেন তিনি নিশ্চয়ই, তার ক্লিয়ারেন্স ছাড়া তো হয়নি। কারণ গাছের পাতা নড়ানোর মতো তো অবস্থা হয়। আমরা গণতন্ত্র বলি, কিন্তু ফাইনালি ওই যে দলের মধ্যে, যেটা আপনি বললেন যে দলের বাইরে যখন ফোড়া হয় অনেক কথা বলা হয়, কিন্তু দলের মধ্যে যে কেউ কথা বলতে সাহস পায় না। এখন আজম ভাই অনেক কথা বলতে পারে, এখন আলোচনা হতে পারে, একটু পরে আমরা যখন ইনফর্মাল আলোচনা করব তখন আরও কিছু বলতে পারবে। বাট দলীয় ফোরামে তারেক জিয়া সাহেব যদি কোনো একটা ভুল কথা বলেন, সেখানে দাঁড়িয়ে বা সেখানে এই যে অনলাইনে প্রতিবাদ করা, এটা কঠিন হয়ে যাবে। এই জন্য তখন উনি চিন্তা করবেন যে, আমি ওনাকে পার্সোনালি অ্যাটাক করছি না, তখন উনি চিন্তা করবেন যে আমি তো এমপি ইলেকশন করতে চাই, কেন ওনারও তো একটা আকাঙ্ক্ষা আছে, উনি নির্বাচন যেতে চান, তার নমিনেশনটা এখনও তো দলের প্রধানের উপর নির্ভর করছে, এবং পরবর্তীতে যদি উনি সরকার পরিচালনায় দায়িত্ব পেতে চান, সেটাও দলের প্রধানের উপর নির্ভর করছে। তখন কিন্তু তারা আর কথা বলেন না। এমনি তাদের বিবেক, যেটা বিবেকটাকে, যে বিবেক থেকে কথা বলা, এটা কিন্তু রাজনৈতিক দলের নেতা কর্মীরা আগে বলতেন, অনেক আগে 60-এর দশকে, তখনও এক ধরনের পরিবেশ ছিল, কিন্তু কথা বলতেন, যেটা অন্য অন্য গণতান্ত্রিক দেশে হয়। কথা বলেন, বিবেক দিয়ে কথা বলাটা আমাদের দেশে একেবারেই কি পর্যায়ে চলে গেছে, মানে কত পার্সেন্ট, একেবারে আমি বলতে 1-2% আছে কিনা খুব সন্দেহ। সুতরাং ওখানে বিবেক জাগ্রত করার ব্যাপারে রাজনৈতিক দলের নিজস্ব দায়বদ্ধতা আছে, এবং ফাইনালি আমি মনে করি যে শীর্ষ নেতাকে এই জিনিসটা তৈরি করতে হবে। শীর্ষ নেতাকে বুঝতে হবে যে এইভাবে চলবে না, আর এটা বুঝতে হবে এভাবে চলবে না, এভাবে চলে না, এটা তো প্রমাণিত হয়েছে, কেউ তো থাকতে পারেনি। মানে যারাই ফেসিবাদের হয়েছেন, যারাই সরকারটাকে আপনার জোর করে চালানোর চেষ্টা করেছেন, যারাই বল প্রয়োগ করেছেন, তারা কিন্তু ফাইনালি কেউ টিকতে পারেননি, এবং খুবই করুণ পরিণতি হয়েছে। তো আমরা তো প্রত্যাশা করবো রাজনীতিবিদদের থেকে শিক্ষা নেবেন, শিক্ষা নিয়ে তারা দেশ পরিচালনা করার জন্য উদ্যোগী হবেন। ধন্যবাদ। জনাব আজম খান, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই। দলীয় ফোরামে একজন বিএনপি নেতা, তিনি আপনার পর্যায়ের হন বা আরো নিচের পর্যায়ের হন, তিনি কি উঠে বলতে পারবেন যে তারেক রহমান, আপনি এই জিনিসটা ভুল করছেন? আমি এই আলোচনায় আসবো, তার আগে আমি একটু মিডিয়া ট্রায়াল নিয়ে দুটো কথা বলতে চাই। মিডিয়া ট্রায়ালের কথাটা কেন আসলো? কারণ দেখুন, আমরা এখন থেকেই রাজনৈতিক সংস্কৃতির যে চর্চাটা করছি, এই যে আমি বললাম যে 1000-এর কম বেশি 1000 নেতা কর্মীকে তাদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য শাস্তি দেওয়া হয়েছে, এটাকে কোনো মিডিয়া কিন্তু, মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু পজিটিভলি নেননি। পজিটিভলি যেভাবে প্রচার করা দরকার, নিউজ করা দরকার, সেভাবে করেননি, নেগেটিভলি করেছেন। যদি পজিটিভলি করতেন, দেখেন কোন রাজনৈতিক দল আপনি পাবেন, বাংলাদেশে তো ছোট হলেও আরও রাজনৈতিক দল আছে, তারা কি এমন দুধে দোয়া যে তারা কিছু করেননি? বহু করেছেন, কিন্তু তাদের কয়জন নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে?
বিতর্কিত কর্মকাণ্ডের জন্য, বাট বিএনপি কিন্তু দিয়েছে। কারণ বিএনপি এখন থেকে ওই যে 5ই আগস্টের যে অভ্যুত্থানের ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা, বিএনপি নতুন বাংলাদেশের চেতনাকেই ধারণ করে বলেই রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা শুরু করে দিয়েছে, যে কারণেই বিতর্কিত যে কোনো কর্মকাণ্ডের জন্য এতজনকে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এটাকে পজিটিভলি পত্রিকাগুলো, মিডিয়াগুলো, মেইন স্ট্রিম মিডিয়াগুলো যদি বলতেন, তাহলে কিন্তু আজকে সম্মানিত নেতা জনাব তারেক রহমান এই মিডিয়া ট্রায়ালের কথা বলতেন না। এখন আমার কথা হলো, রাজনৈতিক দলের যে মননের বিষয়টা, এই মননের বিষয়টাও কিন্তু চর্চার উপরে নির্ভর করবে। গত 15টি বছর রাজনৈতিক চর্চা এমনভাবে মুখ থুবড়ে পড়েছিল। আমার মনে আছে যে বিএনপি সরকারের সময় বিএনপি, আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দল এক টেবিলে দাওয়াতে বসতেন, এক প্রোগ্রামে একই সাথে প্রোগ্রাম করতেন, নানান যতই পার্লামেন্টে বিতর্ক করুক না কেন বাইরে এসে হাসাহাসি করতেন। কিন্তু এমন একটা রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে তোলা হয়েছিল গত 15 বছরে, যে বিএনপির সাথে আওয়ামী লীগের কোনো নেতা সুন্দর হাসি দিলে, টকশুর বিষয়টা আলাদা দেখলে কোনো ছবিটা তুলে যদি নেত্রীর কাছে দিত, তারা রাজনীতি থাকতো না। সেইখান থেকে বিএনপি কিন্তু সেই তার আগের সংস্কৃতি, যে না, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল সকলে মিলেই তো গণতান্ত্রিক দেশ, সেইটাকে বিএনপি সবসময় বিবেচনা রাখে। আর বিএনপির যে প্রস্তুতির কথা বললেন, আমরা কিন্তু সেই প্রস্তুতি এখন থেকেই নেওয়া শুরু করে দিয়েছি, যে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি কতটা শুদ্ধতার সাথে জনগণের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করবেন, সেই কাজটা কিন্তু আমরা এখন থেকে শুরু করে দিয়েছি। এবং আমাদের দলের ভেতর যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, যে একটা কমিটি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে হবে না। তো এই যে আমাদের চর্চাটা, আমরা সেই চর্চাটা রাখছি। আর এই যে ফ্যাক্ট চেকের কথা, এই জন্যেই কিন্তু আমাদের সম্মানিত নেতা জনাব তারেক রহমান বলেছেন অনলাইন অ্যাক্টিভিস্টদের, যে এইভাবে যদি নেগেটিভ নিউজ আসে, একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে সবসময় যে পজিটিভ আসবে তা না, কিন্তু পজিটিভ যে কাজগুলো তারা করবেন সেগুলো তো পজিটিভলি জাতির সামনে তুলে ধরা এই মেইন স্ট্রিম মিডিয়ার দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু এখানে কিন্তু আমরা ষড়যন্ত্রের গন্ধ পাই। আজকে দেখুন, যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, যে জনাব তারেক রহমানের ভুলের কথা আপনি বলতে পারবেন কিনা কোনো মিটিং? জি, আমাদের তো একটা সিদ্ধান্ত উনি একা নেন না। সিদ্ধান্ত হলেই তখন কিন্তু স্ট্যান্ডিং কমিটি বসেন। স্ট্যান্ডিং কমিটির বাইরে বড় সিদ্ধান্তে ভাইস চেয়ারম্যানদের সাথে উনি কথা বলেন, যুগ্ম মহাসচিবদের সাথে কথা বলেন। তখন তো উনার সাথে আমরা এই কথাগুলোকে ক্রস করি, যে এটা না এটা, এটা না এটা। উনি নিজে বলেন আমারটা কি ঠিক হলো না, এইটা হলে কেমন, এইটা হলে কেমন। আমরা সেই কালচারটা কিন্তু শুরু করে দিয়েছি। এই যে এক ব্যক্তির সিদ্ধান্ত না, যৌথ সিদ্ধান্তে দল চলবে এবং সকলের সিদ্ধান্তের পরেই উনি সিদ্ধান্ত দেবেন সকলের আলোচনার ভিত্তিতে। এটা কিন্তু এক ধরনের, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম গণতান্ত্রিক কেন্দ্রিকতার কথা বলতাম, এটা এক ধরনের গণতান্ত্রিক কেন্দ্রিকতা, যে দলের ভেতরে এই গণতান্ত্রিক চর্চাটা থাকবে। এবং এই দলের ভেতরে যদি আমরা গণতন্ত্রের চর্চাটা করতে পারি, অনেকে বলে থাকেন না যে দলের ভেতরেই গণতন্ত্র নেই, দেশে গণতন্ত্র আসবে কি করে। আমরা দেশটার ভেতরে এই গণতান্ত্রিক চর্চাটা করতে চাই, দলের থেকে একেবারে দেশে চলে যেতে চাই। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো আমরা সেই চর্চাটা কিন্তু শুরু করছি এবং সেই প্রস্তুতি আমরা নেওয়া শুরু করে দিয়েছি। সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে একটা নির্বাচিত সরকার ছাড়া এই চর্চাটা কিন্তু করাটাও অনেক কঠিন। একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক বাধ্যবাধকতা থাকে, কিন্তু কারণ এখন সব কিছুই চর্চা করা যাবে না। গণতান্ত্রিক সরকারের আমলে যে চর্চাটা করা সমীচীন বা করা সুযোগ আছে, তাই আমি বলবো যে এই সরকারেরও উচিত হবে যে সুনির্দিষ্টভাবে এই নির্বাচনের তারিখ নির্ধারণ করা, একটা গণতান্ত্রিক সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করা এবং গণতন্ত্রের
অগ্রযাত্রায় দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর শেষ কথাটা বলতে চাই যে আমরা এই প্রফেসর ইউনূস সরকারকে ফখরুদ্দিন সরকারের মতো বিদায় দিতে চাই না, ফুলের শুভেচ্ছায় বিদায় দিতে চাই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি।